আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নোমান মোহাম্মদ জাহেদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ডে শিফট। ওকে, প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত দুই ক্লাসে ন্যারেশনের অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এই দুটো অংশ ভালো করে পড়েছ। আজকে এরই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী ক্লাসটি হবে ইম্পারেটিভ সেন্টেন্সের উপর। তাহলে আজকে আমাদের বিষয় হলো ন্যারেশন, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স পড়ার আগে আমরা যে জিনিসটা ভালো করে পড়বো সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স কী। আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স কী ভালো করে না বুঝি, তাহলে পরীক্ষায় কোন সেন্টেন্সটা ইম্পারেটিভের নিয়ম অনুযায়ী করতে হবে সেটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে। যে অনেকে দেখা যায় রুলগুলো খুব ভালো পারে, কিন্তু পাঁচটা সেন্টেন্সের কোনটা ইন্টারোগেটিভ কোনটা ইম্পারেটিভ এরকম ধরতে না পারার কারণে ইন্টারোগেটিভটা সহজে ধরতে পারো, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অথবা অন্যান্য সেন্টেন্সের মধ্যে একটু গোলমাল হয়ে যায়। কাজেই পড়ার আগে আমরা আগে ইম্পারেটিভ সেন্টেন্সটা ক্লিয়ার করে নিব, তারপর আমরা চেঞ্জে চলে যাব। ওকে, তাহলে চলে আসি আমরা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা কি সেটা দেখি। এখানে লেখা আছে, দেখো, হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, যে সেন্টেন্স দ্বারা আদেশ বলতে আদেশ নিষেধ দুটোই হবে, উপদেশ বা অনুরোধ করা বোঝায়, সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে কাকে বলে জাস্ট জেনে রাখো। আমাদের হলো চেনার উপায়, মানে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনবো, এটি একটি ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য। দেখো, স্টার্টস উইথ মেইন ভার্ব। সকল ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা ডোন্ট দিয়ে শুরু হতে পারে নেগেটিভ সেন্টেন্সগুলো, অথবা অলওয়েজ বা নেভার দিয়ে শুরু হতে পারে, আবার প্লিজ দিয়ে শুরু হতে পারে, এবং সর্বোপরি লেট দিয়ে শুরু হতে পারে। এগুলো দিয়ে যদি শুরু হয় আমরা এগুলোকে বুঝতে পারবো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ক্লাসে আসলে তোমাদের টিচাররা হয়তো বলে সিট ডাউন, গিভ মি আনসার, এই ধরনের সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, যেমন এক্সাম্পলে দেওয়া আছে ডু দ্য ওয়ার্ক, ডু দিয়ে শুরু হয়েছে, এটি একটি মেইন ভার্ব। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ দিয়ে শুরু হয়েছে এবং তারপরেই মেইন ভার্বটা দেওয়া আছে। এবং লাস্টে লেট মি গো নাও, এটাও লেট দিয়ে শুরু হয়েছে। প্লিজ দিয়েও হতে পারে, প্লিজ হেল্প মি, এরকম সেন্টেন্স হতে পারে। সকল সেন্টেন্সের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো এখানে সাবজেক্ট উহ্য থাকে, সাবজেক্ট বলা হয় না, অনুক্ত থাকে। ওকে, তাহলে ধরে নিতে হবে এখানে ইউ সাবজেক্ট এবং সেটি উহ্য আছে। যেমন ইউ ডু দ্য ওয়ার্ক, সেটা ইম্পারেটিভ করলে হয়ে যায় ডু দ্য ওয়ার্ক। ওকে, তোমরা অবশ্যই এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে করে এসেছো, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্সে এগুলো ডিটেলস বলা আছে। ওকে, তাহলে চলে আসো আমরা আমাদের মূল বিষয়ে চলে আসি, যেটা হলো চেঞ্জিং ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। ওকে, এখন আমরা সাধারণ স্ট্রাকচার দিয়ে শুরু করেছি। সাধারণ স্ট্রাকচারে বলা আছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট, সব ক্ষেত্রে অবজেক্ট না দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকলে দিবা না, প্লাস টু। এখানে যেটা আগে দ্যাট বা ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যুক্ত হয়েছিল, বিশেষ করে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেখানে এটা যুক্ত হবে টু দ্বারা। ওকে, তারপরে মেইন ভার্বটা বসবে, তারপরে বাকি অংশ প্রয়োজন মানে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী বসায় দিবে। আর টোল্ডের ব্যাপারে একটু বলি, যদি তুমি বুঝতে পারো সরাসরি আদেশ দেওয়া হচ্ছে তাহলে সেটা অর্ডার বসাবা। যদি মনে হয় যে এখানে উপদেশ দেওয়া হচ্ছে তাহলে এখানে অ্যাডভাইস ব্যবহার করবে। যদি অনুরোধ করা বোঝায়, অনুরোধটা সহজে বোঝা যায়, প্লিজ থাকে, ঠিক আছে, তখন রিকোয়েস্টেড বসবে। ডোন্ট থাকলে আমরা টোল্ড বা অর্ডার এগুলো ব্যবহার করে যুক্ত করব নট টু দিয়ে, যেটা যুক্ত হচ্ছে টু দ্বারা সেটা নট টু। এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। নিষেধ বোঝালে ফরবিড, ডোন্ট টু ব্যবহার করতে পারো, নট টুও ব্যবহার করতে পারো, ফরবিডও ব্যবহার করতে পারো। ফরবিড ব্যবহার করলে নট দেওয়া যাবে না। ওকে, তাহলে আসো আমরা একটা এক্সাম্পল করি এই নিয়ম অনুযায়ী। দেখো, ভালো করে লক্ষ্য করো, হি সেড টু মি ডু দ্য ওয়ার্ক। তাহলে স্ট্রাকচারে চলে আসো, প্রথমে সাবজেক্ট হি, টোল্ড, অবজেক্ট মি, যুক্ত হবে কি দিয়ে, টু দিয়ে, তারপর সেই ভার্বটা বসাবো ডু। অবশ্যই স্মল করে নিবা, যেহেতু দুটা বাক্যের প্রথমে ছিল তাই ক্যাপিটাল, এখন হবে স্মল লেটার, টু ডু দ্য ওয়ার্ক। ওকে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচারটা ফলো করবে। যদি এটা আদেশ বা উপদেশ বোঝায় তাহলে টোল্ডের পরিবর্তে কি হয়ে যাবে, অর্ডার্ড, অ্যাডভাইসড, এরকমভাবে চেঞ্জ করা যায়। যেমন আমরা পরবর্তী উদাহরণটা চলে আসি। এখানে লক্ষ্য করো, ফাদার সেড টু মি ডু দ্য ওয়ার্ক নাও। নাও দিয়ে এখানে বোঝা যাচ্ছে এটি একটি অর্ডার।
যেহেতু এটা অর্ডার বোঝা যাচ্ছে, তাহলে আমরা সহজেই এটা টোল্ডের পরিবর্তে অর্ডার লিখতে পারি। ঠিক আছে, ফাদার অর্ডার্ড মি অ্যাকর্ডিং টু রুল টু ডু দ্য ওয়ার্ক। নাওটা কি হয়ে যায়? দেন। এটা তোমরা আগেই পড়ে এসেছো। ফাদার অর্ডার্ড মি টু ডু দ্য ওয়ার্ক দেন। ওকে, আর যদি কনফিউশন থাকে কোনো যে এটা অর্ডার আমি বুঝতে পারছি না, তাহলে টোল্ড লিখে দিবা। তখন কি হবে? ফাদার টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক দেন। কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবা মিনিংটা বুঝার। মিনিংটা বুঝতে পারলে তুমি সহজে বুঝতে পারবা অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড কী বোঝানো হচ্ছে, এটা বোঝা যায়। ঠিক আছে, ওকে। আমরা এরপরে যেহেতু এতক্ষণ এক্সাম্পল স্ট্রাকচারের মাধ্যমে করে ফেলেছি, আমার মনে হয় আর স্ট্রাকচার লেখার দরকার নেই। তারপরেও তোমাদের লাগলে তোমরা খাতায় লিখে রাখো, লিখে সেই অনুযায়ী এটা মিলিয়ে নাও। ফাদার সেড টু মি রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি এর দ্বারা বোঝা যাচ্ছে এটা একটা অ্যাডভাইস। ঠিক আছে, ফাদার অ্যাডভাইসড মি, স্বাভাবিকভাবে টু দ্বারা যুক্ত হচ্ছে। ফাদার অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি। ওকে, এরপরে আসো, হি সেড প্লিজ হেল্প মি। প্লিজ, এটা তো রিকোয়েস্ট, বুঝেই যাচ্ছে, কারণ কারো থেকে সাহায্য চাবা অর্ডার দিলে তো হবে না। অর্ডার দিলে কেউ সাহায্য করবে না। ঠিক আছে, সাহায্য চাইতে হলে অবশ্যই রিকোয়েস্ট করতে হবে। তাহলে হি রিকোয়েস্টেড, যেহেতু অবজেক্ট নেই তাই কিছু লেখা লাগছে না। হি রিকোয়েস্টেড টু হেল্প, মিটা চেঞ্জ হয়ে কী হয়ে যাচ্ছে? হিম। এগুলো আমাদের আগের লেসনে পড়া হয়ে গেছে। হি রিকোয়েস্টেড টু হেল্প হিম। ওকে, নেক্সট, হি সেড টু মি ডু নট গো দেয়ার। ওকে, এটা একটি নেগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই নেগেটিভে আছে। কাজেই হি টোল্ড মি স্ট্রাকচার অনুযায়ী নট টু। একটু আগে বলেছিলাম যে আমরা নেগেটিভ সেন্টেন্স থাকলে নট টু দ্বারা যুক্ত করতে পারি। যেমন এই যে আগে লেখা ছিল, দেখো, ডোন্ট থাকলে আমরা ইচ্ছে করলে নট টু দিতে পারি, অথবা ফরবিডও ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে নট দেওয়া যাবে না। তাহলে আসো আমরা সেন্টেন্সে চলে আসি। হি টোল্ড মি ডু নট গো দেয়ার। ঠিক আছে, হি টোল্ড মি ডু নট গো দেয়ার। তাহলে কি দাঁড়ালো? হি টোল্ড মি নট টু গো দেয়ার। যেহেতু আমরা নট টু দ্বারা যুক্ত করেছি, নট টু, তারপরে আমরা মূল ভার্ব থেকে বাকি অংশ লিখে দিয়েছি। আবার বলেছি যে ফরবিড দিয়ে লেখা যায়, হি ফরবিড মি টু গো দেয়ার। ফরবিড দিলে কি দেওয়া যাবে না? উইদাউট নট লেখা ছিল ওইখানে, কাজে আমরা নটটা বাদ দিয়ে দিয়েছি। হি ফরবিড মি টু গো দেয়ার। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করবে, তবে ফরবিড লিখলে অবশ্যই নটের ব্যাপারটা খেয়াল করবা, এখানে নট লেখা যাবে না। ওকে, নেক্সট আইটেমে চলে আসি আমরা। এবার যেটা করব, লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। পরীক্ষা তোমার লেটসও থাকতে পারে অথবা লেটাসও থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমাকে স্ট্রাকচারটা ভালো করে জানতে হবে। হি, লেটাস থাকা মানেই এটা একটা প্রস্তাব, প্রপোজ টু দিয়ে করতে হবে। যদি অবজেক্ট থাকে তাহলে আমরা প্রপোজ টু লিখব, যদি অবজেক্ট না থাকে শুধু প্রপোজড দ্যাট লিখলেই হবে। আর একমাত্র লেট যুক্ত ইম্পারেটিভের ক্ষেত্রেই দ্যাট দ্বারা যুক্ত করতে হবে। এতক্ষণ আমরা দেখেছি টু দ্বারা যুক্ত হয়েছিল, আর যেই সেন্টেন্সগুলো ইম্পারেটিভে লেট দ্বারা শুরু হবে সেই সেন্টেন্সে আমাদেরকে দ্যাট কনজাংশন ব্যবহার করতে হবে। আর অ্যাসার্টিভে আমরা দেখেছি দ্যাট কনজাংশন ব্যবহার করলে একটি সাবজেক্ট দিতে হয়, এক্ষেত্রে একটি সাবজেক্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে দ্যাট, তারপরে সাবজেক্ট যেটা রিপোর্টেড স্পিচ থেকে আসবে, তারপরে শুড, এটা ভালো করে মনে রাখবা, শুড দিতে হবে প্রস্তাব বুঝালে, তারপরে প্রেজেন্টের ভার্ব দিয়ে বাকি অংশ। তাহলে আসো দেখো, হি সেড টু মি লেট আস প্লে ফুটবল। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, হি প্রপোজ টু মি দ্যাট, স্ট্রাকচারে দ্যাট পর্যন্ত দেওয়া আছে। তারপরে সাবজেক্ট, এই সাবজেক্ট আমরা কিভাবে নিব? দেখো, লেট আস, এই আসটা এখানে কি হয়ে যাচ্ছে? উই, কারণ এখানে কথা হচ্ছে থার্ড পারসন এবং ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন যদি রিপোর্টিং ভার্বের আগে পরে উল্লেখ থাকে তাহলে আমরা উই লিখে দিব। তাহলে দ্যাট উই, আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার শুড প্লে ফুটবল। শুডের পরে প্লে প্রেজেন্টে থাকবে। অনেকে এটাকে পাস্ট করে দাও পরীক্ষার হলে, কিন্তু না, এটা প্রেজেন্টই থাকবে, কারণ এখানে শুড দেওয়া আছে। এখানে সাবজেক্টের পরে শুড এবং প্রেজেন্ট লিখেছি, কাজে এটা অবশ্যই তোমরা প্রেজেন্টে ব্যবহার করবে, কারণ অ্যাসার্টিভে আমরা দেখেছি প্লে প্লেড হয়ে যায়, কিন্তু এখানে মডাল ভার্ব দেওয়ার কারণে এটা প্লেটা প্লেই থাকবে। ঠিক আছে, পরবর্তী এক্সাম্পলে আসো। ইউ সেড টু হিম লেট আস ডু দ্য ওয়ার্ক। ইউ প্রপোজ টু হিম দ্যাট ইউ, এটা মার্ক করো ভালো করে, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু উই হয়নি। ঠিক আছে, অনেকে দেখো তোমরা স্টুডেন্টরা প্রায় এই কাজটা করো যে ইউ লেটাস থাকলে উই লিখে দাও। না, লেটাস থাকলে তুমি দেখবা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্টটা কারা। এখানে দেখো ভালো করে, সেকেন্ড পারসন
এবং থার্ড পারসন, তাহলে হবে ইউ। সেকেন্ড পারসন থার্ড পারসনের মধ্যে সেকেন্ড পারসনকে ফলো করবে, আবার থার্ড পারসন ফার্স্ট পারসন আছে, তাই ফার্স্ট পারসনকে ফলো করতে হবে। ফার্স্ট পারসন উপস্থিত থাকলে উই হবে, সেকেন্ড পারসন উপস্থিত থাকলে এবং থার্ড পারসনের সাথে থাকলে তখন ইউ হবে। আর থার্ড পারসন এবং থার্ড পারসন যদি কথা বলে, যেমন হি সেড টু হিজ ফ্রেন্ড, তখন হতো দে, ঠিক আছে। আর সেকেন্ড পারসন থার্ড পারসন থাকলে হবে ইউ, ফার্স্ট পারসন অন্য যে কোনো পারসন থাকলে হবে উই। এটা একটু ভালো করে মাথায় রেখো। আর বাকিটা স্ট্রাকচার অনুযায়ী করানো হয়েছে। ওকে, তাহলে এটা একটু দেখে নিবা। এরপর আসো আমরা লাস্ট নিয়মে চলে আসি। লেট প্লাস এনি আদার নাউন, এনি নাউন অর প্রোনাউন এক্সেপ্ট আস। আস ছাড়া যে কোনো নাউন প্রোনাউন থাকলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। তোমরা ভালো করে স্ট্রাকচারটা লিখে পড়ে ফেলবা। সাবজেক্ট, টোল্ড, অবজেক্ট, দ্যাট, আবার সাবজেক্ট, অবশ্যই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এই সাবজেক্টটা। তারপরে মাইট, একটু আগে আমরা করেছিলাম শুড, এখন হয়ে গেছে সেটা মাইট, প্লাস প্রেজেন্ট, আবার প্রেজেন্ট, কোনো অবস্থাতে এখানে পাস্ট করা যাবে না, প্লাস বাকি অংশ। হি সেড টু মি লেট মি গো নাও, হি টোল্ড মি দ্যাট হি মাইট গো দেন, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। ভালো করে খেয়াল করো, সাবজেক্ট, টোল্ড মি, লেট মি, তাহলে কি হবে, দ্যাট, মিটা চেঞ্জ হয়ে যাচ্ছে হি এর সাথে, দ্যাট হি, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার মাইট, তারপরে প্রেজেন্ট, তাহলে হি মাইট, প্রেজেন্ট হলো গো, নাওটা কি হয় দেন। ওকে, পরেরটা আসো। আবির সেড টু মি লেট মি ফিনিশ মাই ওয়ার্ক, আবির টোল্ড মি দ্যাট হি মাইট ফিনিশ হিজ ওয়ার্ক। স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অবজেক্ট দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, দ্যাটের পরে হি, এই সাবজেক্টটা আমি এই মি থেকে পেয়েছি, মি মানে ফার্স্ট পারসন, তাহলে সেডের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে হি মাইট, এবং মাইটের পরের ভার্বটাকে চেঞ্জ করা যাবে না, ফিনিশ, আর মাই ওয়ার্কটা কি হয়ে যাচ্ছে, হিজ ওয়ার্ক। ঠিক আছে, তাহলে তোমরা যদি স্ট্রাকচার অনুযায়ী আর একটু বুঝে বুঝে পড়ো, তাহলে সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সটা ধরতে পারবা। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা একটু ভালো করে আবার একটু রিভিশনে চলে আসি। দুটো পরিবর্তন, সেটা হলো কি, এক ক্ষেত্রে হলো যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে টু দিয়ে যুক্ত হবে, আর লেট দিয়ে শুরু হলে দ্যাট দ্বারা যুক্ত হবে। দ্যাটের ক্ষেত্রে দুটো, একটা হলো লেটাস থাকলে, যেটা একটু আগে আমরা করেছি, লেটাস থাকলে প্রপোজ টু এবং শুড, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এখন যেটা করলাম, লেটের পরে আস ছাড়া অন্য যে কোনো নাউন বা প্রোনাউন থাকলে কি করব, টোল্ড লিখবো, এবং শুডের পরিবর্তে এখানে হচ্ছে কি মাইট। ঠিক আছে, আর পার্সন পরিবর্তনটা একটু খেয়াল করে করবা, তাহলে আশা করি তোমরা এগুলো করতে পারবা। তোমরা বইয়ের যে 286 পেজে মেবি এক্সারসাইজ দেওয়া আছে, সেটা বাসায় করে ফেলবা। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমাদের বাকি যে দুটো আছে, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, সেই সেন্টেন্সটা নিয়ে আসবো। এর আগ পর্যন্ত তোমরা এই সেন্টেন্সগুলো পড়ো, ভালো করে পড়ো, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করবে এবং সবাইকে সতর্ক করবে, নিজেও সতর্ক থাকবে। আশা করি সবাই সুস্থ থাকবে, এবং ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।